শিল্প মনা দুজন মানুষ আছেন এবং একাধারে শুধু শিল্প মনা বললে ভুল হবে, তারুণ্য বেষ্টিত দুজন মানুষ আমাদের সাথে আছেন, যাদের সাথে আলাপ করতে চাই। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন অধ্যাপক মোস্তাফিজুল হক, যিনি প্রতিষ্ঠাতা গ্যালারি মাফা। একই সাথে রয়েছেন চিত্রশিল্পী রুবিনা নার্গিস। আপনাদের দুজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? জি ভালো আছি। শুভ সকাল। শিল্পী মনে বর্ষণে কি বলে? তুমি এটা রুবিনা আপনার কাছ থেকে জিজ্ঞেস করো, স্যারের কাছে একটা কঠিন প্রশ্ন আছে। আচ্ছা তাহলে রুবিনা আপনি বলেন শিল্পী মন, এই যে মানে বর্ষার সাথে তো আমাদের বাঙালির একটা রোমান্টিসিজম সবসময় ছিল, কিন্তু এখনকার বর্ষায় কি সেই রোমান্টিসিজম আমরা খুঁজে পাই নাকি জন দুর্দশা চোখে পড়ে? এখন তো সোশ্যাল মিডিয়ায় মানে সব কিছুই এত দ্রুত দেখতে পাই, তো দেখে মনে হয় যে বর্ষাকালের যে সেই একটা সুন্দর মধুর একটা যে ফিলিংস, যে খিচুড়ি খাবো, বসে কফি খাবো, সুন্দর একটা অনুভূতি, গান শুনবো, এই জিনিসগুলো আর ভিতরে কাজ করে না, দুর্দশাটাই দেখতে পাই। সব জায়গায় গ্রাম ভেসে যাচ্ছে, গরিব মানুষের থাকার জায়গার প্রবলেম। এই ঢাকা শহরে মানুষ অফিস আদালতে যাবে, বাচ্চারা যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেটা যেতে পারছে না, রাস্তাঘাট একটু বৃষ্টিতেই ভেসে যাচ্ছে। তো সেখানে তো সুখের স্মৃতি বলে খুব একটা বেশি কিছু নেই, অনুভূতিটা হওয়ার কথা না। আমরা অধ্যাপক মোস্তাফিজুল হকের কাছে আসতে চাই। স্যার, আপনি তারুণ্যকে খুব কাছ থেকে দেখতে পাওয়া একজন মানুষ এবং যদি স্মৃতি আমাকে বিভ্রান্ত না করে, গত 50 বছর আপনি ইউথ নিয়ে কাজ করেছেন এবং তাদের খুব কাছ থেকে দেখেছেন। সো ইউর 50 ইয়ার্স ইয়াঙ্গার দেন আ লট অফ আস প্রেজেন্ট হিয়ার। সেই সুবাদে একটু জানতে চাই, আমরা আজ জাতীয় দৈনিকে যে শিরোনামগুলো পড়ছিলাম, আমাদের একটি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের ফলশ্রুতি এবং তার প্রতিফলন, তরুণদেরকে যেহেতু কাছ থেকে দেখেন, কি মনে হয় সুদূর প্রসারী প্রভাব কি ফেলবে এবং এর থেকে উত্তরণের কি কোনো পথ আমাদের কাছে ছিল কিনা? আমি যে জায়গাটা নিয়ে আসলে বহুদিন ধরে কাজ করি, মূলত আগামী প্রজন্ম তৈরি করবার জন্য, সেটা হলো মা বাবা, তার প্রধান শিক্ষক এবং তারপরে তার স্কুল কলেজ। ফলে আমরা আসলে মানে যে শিক্ষাটা দেওয়ার প্রয়োজন ছিল পরিবার থেকে, সেই শিক্ষাটা আমরা দিতে পারি নাই। স্কুলের যে শিক্ষকরা আছেন আসলে যে শিক্ষাটা দেওয়া দরকার ছিল সেটাও দিতে পারে নাই। ফলে যে প্রজন্ম এখন তৈরি হয়েছে, যেহেতু আমি এখন একটা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান হিসাবে আছি, খুব কাছের থেকে দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছিলাম, আমার যেটা মনে হয়েছে বিশেষ করে 5ই আগস্টের পরে আসলে আমরা সবাই রাজা, এই কথাটাই আমার বারবার মনে হয়। এবং দেখলাম যে প্রত্যেকেই নেতা হয়ে গেছেন, প্রত্যেকেই কথা বলতে চায়, প্রত্যেকেই মনে করছে যে আমরা যা খুশি তাই করতে পারি। এইরকম একটা তরুণদের মধ্যে এইটা করছে, কিন্তু এটা তরুণদের দোষ আমি কখনো দিব না। আসলে এটা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা অবস্থান ভেঙে পড়েছে বিধায় এই তরুণদের এই জায়গাটায় নিয়ে আসতে হয়েছে আর কি। স্যার, এই বাস্তবতাই যখন গতকাল এইচএসসি পরীক্ষা চলছে, আমরা শিক্ষার্থীদের জলমগ্ন একটি অবস্থায় পরীক্ষা দিতে দেখেছি, এই সামগ্রিক প্রভাবটা তাদের উপর ইতিবাচক পড়বে না নেতিবাচক প্রভাব এবং সুদূর প্রসারী কোনো প্রভাব ফেলবে কিনা? অবশ্যই নেতিবাচক একটা পড়বে, যে কারণ তারা দেখছে যে প্রতিনিয়ত আপনি যা দেখবেন আসলে তো তাই সেইভাবেই গড়ে উঠবেন। মানে শিশু মনে তাই, যেহেতু আমার চাইল্ড সাইকোলজি সম্পর্কে কিছুটা জানা আছে, আমার এটা করতে হয়, বহুদিন ধরে এই কাজটা করি, এদের ভিতরে যে এই যে আমাদের সমাজ ব্যবস্থার কথা বলি বা যে অবস্থার কথাই বলি না কেন, সেখানে কি দেখছে, তারা যা দেখছে তাই শিখছে। অতএব এই কারণেই এদের আসলে আমি কোনো দোষ দেই না। সেটা হলো যে আমরা আসলে আমাদের সরকার বা আমাদের সেই অবস্থানটা তৈরি করতে পারছে না, সামাজিক পরিবর্তনটা তৈরি করতে পারছে না। অতএব ওরা সবসময় নোংরা জিনিসগুলো দেখছে তার চোখের সামনে, অতএব ওদের চিন্তা চেতনাগুলো মানে নোংরামিতে ভরে যাচ্ছে, এটা আমার বিশ্বাস। আসলে সম্মান দিতে যখন দেখবে তখনই সম্মান দেয়া শিখবে। আর এখানে আমার মনে হয় যে গণমাধ্যমেরও হয়তো একটা রোল আছে, যে আমি আন্ডার 18 তাকে আসলে কিভাবে প্রশ্ন করি, এই বিষয়টা আমার মনে হয় একবার চিন্তা করে হয়তো দেখা উচিত। আমরা এখান থেকে আসলে শিল্পর দিকে চলে যাই। কঠিন কথায় থাকবো না। হ্যাঁ, আমরা কঠিন কথায় থাকবো না। আমরা এখন যে বিষয় আমরা দেখে ভালো লাগে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। শিল্পে কতটুকু পরিবর্তন এসেছে ছবি আঁকার ধরনে, টেক্সচারে,
এই যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন, সেখান থেকে এখন কি বৈশ্বিক যে আর্টে সেটার প্রভাব কি পড়েছে, যেহেতু মানে আর্ট সেক্টরে কাজ করা হয়, সেখানে আপনার কি মনে হয় আপা? আমি তো বলবো যে বাংলাদেশের শিল্পীরা অনেক দূর এগিয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে। বাংলাদেশের শিল্পীরা অনেক দূরে এগিয়ে গিয়েছে এবং তাদের সাথে কানেক্ট করার মতো কাজ কিন্তু আমাদের দেশের শিল্পীরা এখন করছে। চমৎকার। আপনি একটা জায়গায় প্রশ্ন, আপনি যে একজন শিল্পী, একই সাথে আপনি কিউরেটরও, এবং নিজের কাজগুলো যখন দেখছেন পাশাপাশি অন্য শিল্পীর কাজগুলো উপস্থাপন করছেন আপনি বিভিন্ন ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশনটা ফ্রম এন আর্টিস্ট টু এন কিউরেটর, এই ট্রানজিশনটা কতখানি উপভোগ করছেন এবং এই কাজ করতে যে ডিফারেন্সেস অ্যান্ড সিগনিফিকেন্সগুলো কি দেখছেন এই মুহূর্তে আর্টওয়ার্কগুলোর মধ্যে? আমি যেহেতু একজন শিল্পী, তো কিউরেটিং অ্যাকচুয়ালি শুধু শিল্পীদের কাজ সাজানো নয়। এখানে প্রতিটি শিল্পীর শিল্পকর্মের এবং প্রতিটি শিল্পীর যে ভাষা, অনুভূতি, সংগ্রাম, স্বপ্ন, হ্যাঁ, এগুলোকে দর্শকদের সাথে কানেক্ট করানোর দায়িত্ব থাকে কিউরেটরের। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমার অবশ্যই করার চেষ্টা করি। আর আর্টিস্ট হিসাবে আমারও নিজস্ব একটা ভাবনা, চিন্তা, সেখান থেকে আমি ছবি আঁকি। এবং একটা যখন এক্সিবিশন করা হয়, সেখানে শুধু ওই একটা শিল্পীর কাজকেই আমার উপস্থাপন করা না, সেখানে প্রতিটি শিল্পীর শিল্পকর্মকে, হ্যাঁ, ওদের চিন্তা ভাবনাকে দর্শকদের সাথে কানেক্ট করানো। হ্যাঁ, সেক্ষেত্রে অন্যের কাজ কি আপনার কাজের উপর প্রভাব ফেলতে শুরু করবে, কি মনে হয়? না, তবে আমি সমৃদ্ধ হচ্ছি। হ্যাঁ, অনেক সমৃদ্ধ হচ্ছি, কেননা অনেক গুণী শিল্পীদের কাজ দেখতে পাই সেখানে, টেক্সচার, ফর্ম, তারপরে স্টাইল। হ্যাঁ, তো এগুলো দেখে তো আমি নিশ্চয়ই সমৃদ্ধ হচ্ছি। স্যারের কাছে চলে যেতে চাই, যে স্যারের যে গ্যালারি আপনি শুরু করলেন মাফা, সেইটা আসলে কেন এবং সেটার যাত্রাটা কবে থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই। যেটা এটা একটু লম্বা সময় দিয়ে আলাপ করতে চাই, কারণ হচ্ছে একজন শিল্পী, আপনি শিল্পীদের কষ্টটা দেখেছেন এবং তাদের কতখানি সুযোগ আছে এই মুহূর্তে গ্যালারি, সেটা দেখেছেন, সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন একজন উদ্যোক্তা হিসেবে একটা গ্যালারি প্রতিষ্ঠা করবেন। এই ট্রানজিশনের গল্পটাও শুনতে হবে স্যার। যেটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে এই যে গ্যালারি মাফা, এইটা আসলে যাত্রাটা কেন, কোন তাগিদ থেকে আপনার কাছে মনে হলো যে না, একটা গ্যালারি প্রতিষ্ঠা করা দরকার? থ্যাংক ইউ আপনাকে চমৎকার একটা প্রশ্ন করবার জন্য। কারণ গ্যালারি মাফাটা কেন, এটা হলো মুস্তাফিজ একাডেমি অফ ফাইন আর্টস, আমার নামেই এই গ্যালারিটি। তার দোতলায় এবং তিনতলায় আছে মুস্তাফিজ একাডেমি অফ ফাইন আর্টস, যেখানে শিশুদের কালচারালি ডেভেলপমেন্ট এর জন্য সেখানে চিত্রাঙ্কন, সেখানে সঙ্গীত, সেখানে নৃত্যকলা, সেখানে আবৃত্তি এবং সেখানে কারাতে, অর্থাৎ কালচারালি যত সাইড আছে সেটাকে গাছ বপন করবার প্রত্যয় নিয়ে আমি গত 50 বছর ধরে কাজ করছি, 50 ইয়ার্স। অতএব এই কারণে, এবং আমার হাতে প্রচুর প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই শিশু একাডেমি প্রথম যখন এই চিত্রাঙ্কন বিভাগ শুরু হয় আমার হাত দিয়ে, এরকম বহু প্রতিষ্ঠান আমার হাত দিয়ে তৈরি হয়েছে। তা আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ওখানে প্রায় ওই লালমাটিয়া এলাকাতে, যেখানে মাফা গ্যালারিটি, এখানে প্রায় 700 স্টুডেন্ট এবং 700 অভিভাবক সেখানে আসে। পরবর্তীতে মনে হলো যে গ্যালারির কাছে শিশুরা যাবে না, শিশুদের কাছে গ্যালারি নিয়ে আসতে হবে। অতএব আমি যদি ছোটবেলা থেকে তাদেরকে সেইভাবে লালন পালন না করি, তাহলে আপনি বড় হয়ে সেই ফলটা দেখতে পাবেন না। অতএব আপনি যেমন গাছ লাগাবেন আসলে এবং যেমন যত্ন নেবেন সেরকম ফল হবে। অতএব সেই উদ্দেশ্য থেকে কাউকে না কাউকেই এই কাজটি করতে হবে আগামী প্রজন্ম তৈরি করবার জন্য। তাহলে কালচারালি যেভাবে ডেভেলপ করছে গ্যালারি তাদের কাছে নিয়ে আসলাম। এরাই একদিন দর্শক হবে, ছবি দেখার দর্শক হবে, এরাই একদিন বায়ার হবে। এবং এই ধানমন্ডি এলাকায় আপনারা জানেন যে এই এলাকার ম্যাক্সিমাম ছেলে মেয়ে বাইরে থাকে এবং আমাকে প্রচুর সার্টিফিকেট দিতে হয় যে এক্সট্রা কারিকুলামের। অতএব যখনই ওরা কানাডায় পড়তে যায় বা আমেরিকাতে পড়তে যায় তখন এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটটা ম্যাটার করে। আমি সেই কারণেই সেই একটা দিক। আর দ্বিতীয়টি হলো
শিল্পী মানে কোনো তৈরি শিল্প করার। তৈরি হতে গেলে আসলে আড্ডার খুব প্রয়োজন। জি। অতএব এই যে আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনকে যদি মনে করি তাহলে দেখা যাচ্ছে যে আর্কিটেক্ট মানে গায়ক কবি একসঙ্গে আড্ডা মারত। এই আড্ডা মারতে মারতেই অনেক কিছু উনি চিন্তা করছেন এবং ওটার ভাবের আদান প্রদান হয়েছে। অতএব সেই দিক দিয়ে আমার চিন্তাটা হলো যে একটা ইয়াং আর্টিস্টদের একটা আড্ডার জায়গা হোক, শিল্প নিয়ে আলোচনার একটা জায়গা হোক। অতএব এইসব কারণেই আসলে এই গ্যালারিটি তৈরি করা খুব বেশি দিন হয় নাই, কারণ এটা 8ই মে আমরা একটা গ্রেসফুল বিগিনিং দিয়ে আসলে এক্সিবিশনটা শুরু করেছি এবং বাংলাদেশের সব বিখ্যাত আর্টিস্ট সেখানে ছিল এবং আমি বিশেষ করে শিল্পী রফিকুর নবী, হাশেম খান এবং মনির ইসলাম 3জন বিখ্যাত এবং যাদের বয়স 80-র উপরে, 85-এর কাছাকাছি, এই 3জনকে একই কাতারে নিয়ে আসতে চেয়েছিলাম এবং আমি কাউকে গেস্ট করি নাই, সবাই গেস্ট এবং 3জনই ওপেনিং করেছে। অতএব এইটা আমার স্মৃতির পাতায় থেকে যাবে। তিনজনকে একসাথে পাওয়া একসাথে। মানে এই Three টাইমলাইনে living legend. এটা একটা Three living very tough legend. সো আমার এইটা situation. আসলে ওই যে আমার ইচ্ছা, মনের ইচ্ছা থাকে এবং যে কতদিন ওনারা থাকবেন বা ইয়ে করবেন, আমার মনে হয়েছে যে এই 3জনকে আমি একসাথে দিয়ে এই এক্সিবিশনটা ওপেন করাবো। চমৎকার। একটু আপার কাছে যেতে চাই। আপা, কিউরেটর হিসেবে বাংলাদেশ সহ 5টা দেশের শিল্পীদের নিয়ে একটা কাজ করবার সুযোগ পাচ্ছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কতখানি এক্সাইটেড, কতখানি চ্যালেঞ্জিং এবং কতখানি হোপফুল আপনি? জাপানে হচ্ছে তাই তো এর আগে? হ্যাঁ, জাপানে হচ্ছে। আমরা এই 3 তারিখে ওখানে গ্যালারি বুকিং দিয়েছি। ওখানে টোটাল 5টা দেশ, বাংলাদেশ, জাপান, কানাডা, চায়না, ইন্ডিয়া, এই 5টা দেশের আর্টিস্টরা ওখানে পার্টিসিপেট করবে। তো বাংলাদেশ থেকে আমি 10 জন শিল্পী নিয়ে যাচ্ছি। তো এটা তো আমার জন্য ভীষণ আনন্দের। নিশ্চয়ই। এবং বাংলাদেশকে যে প্রতিনিধিত্ব করব আন্তর্জাতিক পর্যায়ে, এটা তো একটা বিশাল বড় পাওয়া। নিশ্চয়ই। এটার মাধ্যমে যেমন বাইরের দেশের আর্টিস্টদের সাথে আমাদের আর্টিস্টদের যে একটা কমিউনিকেশন হবে, মেলবন্ধন হবে, হ্যাঁ, এক দেশ আরেক দেশের কাজ দেখতে পাবে। তারপরে আমরা বাংলাদেশের কালচার, কৃষ্টি, কাজের ধারা, এগুলো আমরা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবো। এটা তো বিশাল পাওনা আমাদের জন্য। অবশ্যই। নিশ্চয়ই। আপনি ছোট করে যদি একটু রুমন সম্পর্কে আমাদেরকে বলেন। আর আমার তো 2টো প্ল্যাটফর্ম, একটা ডট টু লাইন। তো ডট টু লাইন থেকে আমি অনেকগুলো কাজ করেছি দেশের বাইরে। আর রুমনটা আমার নতুন প্ল্যাটফর্ম। এই ইন্টারন্যাশনাল এক্সিবিশন, যেটা আর্ট ব্রিজ টোকিও, এই ইন্টারন্যাশনাল এক্সিবিশনটা দিয়েই আমার রুমনের যাত্রা। বাহ, তো চমৎকার। আমার উদ্দেশ্য এটাই যে নবীন, প্রবীণ এবং দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে যত আর্টিস্ট আছে সবার সাথে একটা কমিউনিকেশন তৈরি করা। এবং নবীন আর্টিস্টরা আছে, অনেক আর্টিস্ট আছে যেমন তারা ছবি এঁকেই যাচ্ছে, হ্যাঁ, বাসায় ছবি আঁকে, বাট বাইরে তাদের কাজটা যে দেখাবে দর্শককে, হ্যাঁ, সেইটার সুযোগ পাচ্ছে না বা সেই কনফিডেন্সটাও তাদের নাই। তো আমার এটাই উদ্দেশ্য যে তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দেয়া এবং তাদের সেই আত্মবিশ্বাসটা তৈরি করা। চমৎকার। স্যার, একটু লোভ সামলাতে পারছি না। গ্রেসফুল বিগিনিং গ্রুপ এক্সিবিশন। আমি এক্সিবিশনে যখন পাতাটা উল্টাচ্ছিলাম রশিয়ারের, হুজ হু কে নেই এখানে, কার ছবি এই এক্সিবিশনে নেই, কি করে সম্ভব হলো এই ঘটনা ঘটানো? আমি দর্শক একটু আপনাদের শুধু নামগুলো পড়ে শোনাই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝবেন যে আমি কেন বলছি এই কথাটি। কাইম চৌধুরী, শফিউদ্দিন আহমেদ, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আব্দুল শাকুর, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার, বীরেন সোম, আব্দুল সবাই বাক, আছেন। মানে কে নেই এখানে? মানে দেখেন কে শিক্ষকদের শিক্ষকরাও আছেন, শিক্ষকরাও আছেন। স্যার, প্ল্যান কি ছিল এটা 2026-এর এক্সিবিশন? এটা Thank আমরা you. অনেক আগ থেকেই প্ল্যানিং করে আসছিলাম। আচ্ছা। না, মূলত হলো যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষকতা করেছি, জি, সবাই মোটামুটি আমার এখানে ম্যাক্সিমামই আমার কলিগ ছিল, একসঙ্গে বহুদিন লম্বা সময় কাজ করার সুযোগ পেয়েছি। সবার সঙ্গে আমার হৃদ্যতা আছে হৃদ্যতা, সম্পর্ক
অন্যান্য জিনিস, এবং আমি একসময় আর্টিস্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারিও ছিলাম। ফলে আমার সঙ্গে সবার খুব কানেক্টেড, এবং আমরা দুই ভাই আর্টিস্ট, মাহমুদুল হক এবং মুস্তাফিজুল হক। আচ্ছা। অতএব মানে আমাদের গ্রামের বাড়িতেও দেখা গেছে যে এরকম অনেকেই গেছে। অতএব এই জন্য, কারণ সবার সঙ্গে যেহেতু ভালো সম্পর্ক, আমি বললে আমাকে আসলে ফেরাতে পারবেন না। স্যার, একটু জানতে চাই, আমাদের স্টুডেন্ট যারা ছিলাম আমরা, হ্যাঁ, আমাদের এরকম কত সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছিল টোটাল এক্সিবিশনে? এই এক্সিবিশনে আমি ওই টোটাল ওখানে স্পেস খুব বেশি না, আনুমানিক 3 থেকে 400। হ্যাঁ, এবং আমরা ওইভাবেই খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো করেছিলাম, এবং ওখানে সবাই রাস্তায় দাঁড়িয়েছিল, এবং এখানে ভিতরে ঢুকতে পারেন। প্রবীণ সবাই, এরকম কাজ রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখতে আমি রাজি আছি। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ এত চমৎকারভাবে ভাবনার জন্য। রুমনা আপা, বেস্ট অফ লাক টু ইউ ফর ইউর নেক্সট এন্ডেভার, যেটা আপনি করতে যাচ্ছেন, চমৎকার কিছু বয়ে আনবে আমাদের জন্য, এই প্রত্যাশা থাকলো। শুভকামনা আপনার জন্য, এবং ফিরে আসেন তখন আরেকবার গল্প করব, অভিজ্ঞতা জানতে, যে বৈশ্বিক আর্টিস্টদের সাথে আমাদের আর্টিস্টের মেলবন্ধন, এই যে একটা ডিসকর্ড তৈরি হয়, যে একটা আলাপ তৈরি হওয়া কেমন গেল। এবং স্যার, মাফার আগামী এক্সিবিশনগুলোর অপেক্ষায় থাকলাম। শুভকামনা আপনার জন্য, সুস্থতা কামনা করছি। দর্শক, এখানেই আজ ইতি টানতে চাই। চমৎকার দুজন মানুষ, শিল্পে যাদের বসবাস, হাস্যোজ্জ্বল এই মানুষগুলোকে ভিন্নভাবে আজ জানবার এবং উপস্থাপনের সুযোগ পেলাম। এই সুযোগ অব্যাহত থাকুক। ভালো থাকবেন সবাই, দিনটি সুন্দর কাটুক। আবার শুভ সকাল। শুভ সকাল।